আসসালামু আলাইকুম। এটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কৃষক ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী। দেশের ৫৪ জেলায় একযোগে শুরু হলো কার্যক্রম। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারি পদ্ধতি বাতিল। আগামীতে পরীক্ষার মাধ্যমে ভর্তির ঘোষণা শিক্ষামন্ত্রী। ঢাকা সহ ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ। কাল থেকে ৭ দিনের ছুটিতে দেশ। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। স্বস্তিদায়ক ঈদ যাত্রা প্রত্যাশা সড়ক মন্ত্রী। শেষ কর্মদিবসে সচিবালয়ে ছুটির আমেজ। ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসাথে নামাজ আদায় করতে পারবেন ৩৫,০০০ মুসল্লি। অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পবিত্র লাইলাতুল কদর। ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন মুসল্লিরা। প্রধানমন্ত্রীর বাণী। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ট্রাম্পের আহ্বানে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে সাড়া দেয়নি কোনো দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে খাল খনন কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির একমাত্র লক্ষ্য। খাল খননের মধ্য দিয়ে দেশ গড়ার কাজ শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। দিনাজপুরের কাহারল থেকে আজিজুল হাকিম পলাশের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে খাল খনন কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়ায় নিজ হাতে মাটি কেটে একযোগে ৫৪ জেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের মাধ্যমে বদলে যাবে গ্রামীণ অর্থনীতির চিত্র। এই খালতে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে, এই খালের সুবিধা পাবে ৩১,০০০ কৃষক। এবং প্রায় ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে উল্লেখ করে দ্রুত দেশব্যাপী ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের কথা জানান তারেক রহমান। খাল কাটার কাজ শুরু করেছে। একইভাবে আমরা বলেছি কৃষক ভাইদের কাছে আমরা, মা বোনদের কাছে যখন ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব, যাতে করে তাদের কাছে আমরা, তাদের পাশেও আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। কিন্তু বর্তমান বিএনপি সরকার হচ্ছে কৃষকের বন্ধু। কারণ একটা কথা একটু আগে বললাম, কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে বিএনপি। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদের সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। একার পক্ষে দেশ গঠন সম্ভব নয় মন্তব্য করে বিদেশের আদলে নিজ দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেচ সুবিধা নিশ্চিতে ১৯৭৭ সালে দিনাজপুরের এই শাহপাড়া থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা সে সময়ে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছিল। তারই পদাঙ্ক অনুসরণ করে একই স্থান থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার গঠনের এক মাসের মধ্যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন করতে পারলে দেশের আর্থসামাজিক চিত্র বদলে যাবে, এমনটাই মনে করছে বিএনপি সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, কাহারোল, দিনাজপুর।
ফ্যামিলি কার্ড সার্বজনীন হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই কার্ড অসহায় নারী থেকে শুরু করে পর্যায়ক্রমে সব নারীরাই পাবেন। দিনাজপুরে গৌর এ শহীদ বড় ময়দানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, নারীদের স্বাবলম্বী করা না গেলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই সরকার এই বিষয়ে বিশেষ প্রাধান্য দিচ্ছে। উত্তরবঙ্গে কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠায় বিশেষ পরিকল্পনা নেওয়ার কথাও জানান তারেক রহমান। এর আগে শেখ ফরিদ মডেল গোরস্থানে প্রধানমন্ত্রী তার নানা নানি খালার কবর জিয়ারত করেন। স্কুলে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু করতে যাচ্ছে সরকার। আগামী জানুয়ারিতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করেন, লটারিতে মেধা যাচাই হচ্ছে না, তাই ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনা হচ্ছে। তবে এই সুযোগে কোচিং বাণিজ্য কিংবা ভর্তি বাণিজ্য করতে দেয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের শিক্ষার্থীরা যেন গিনিপিগ, তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ নেই। সরকার বদল হলে বদলে যায় শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি। ব্যতিক্রম হলো না বিএনপি সরকার আসার পরেও। শিশুদের মানসিক চাপ কমাতে কোচিং ও ভর্তি বাণিজ্য বন্ধে 2011 সালে প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি চালু করে বিগত সরকার। 2021 সালে নবম শ্রেণী পর্যন্ত লটারিতে ভর্তি নেওয়া হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদে লটারিতে ভর্তি পদ্ধতি বাতিলের প্রস্তাব দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়, ফলত যেটা হয়েছে ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে। এর পরদিনই শিক্ষামন্ত্রী জানালেন, লটারিতে ভর্তি পদ্ধতি বাতিল, তার কারণও ব্যাখ্যা করেন তিনি। আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে গিনিপিগ মনে করছেন, আমরা কি 7 বছর ক্ষমতায় ছিলাম? তাহলে আমরা আসছি না, ইউ ওয়েট এন্ড সি। আপনি কেন আইডেন্টিফাই করছেন আমরা গিনিপিগ বানাচ্ছি? শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। ওয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশন। যে বাচ্চাটা একদম শুরুতে ক্লাসে ভর্তি হবে, তার মেধাটা আপনি কিভাবে যাচাই করবেন? দেয়ার ইজ আ লট অফ ওয়ে টু ডু ইট। আপনি যদি কোনো ডাক্তারকে নিয়ে বলেন এই বাচ্চাটা বয়স 5 না এটা বয়স 6, তারা ওই দেখেই বলতে পারে। তাই দেখা সিমটম টেস্ট সিস্টেম রয়েছে, কিন্তু আমরা তো বলছি না যে আমরা তাদের। এর ফলে সে পুরনো কোচিং ও ভর্তি বাণিজ্য বাড়বে কিনা এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। কেন শিক্ষা প্রতিষ্ঠানের মান না বাড়িয়ে পরীক্ষাতেই জোর দেয়া হচ্ছে তারও উত্তর দেন তিনি। কোচিং প্রাইভেট বাণিজ্য, ওটা কি চেক দেওয়ার আমাদের সুযোগ নেই? এটা কি চেক দেওয়ার সুযোগ নেই? আপনারা যদি সত্যিকারে সমাজের দর্পণ হয়ে থাকেন, আর যখন এই ঘটনাগুলি ঘটবে আমরা কি তখন বসে থাকবো? এছাড়াও স্নাতক পাশ ছাড়া কেউ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না বলে আবারও জানান শিক্ষামন্ত্রী। গভর্নিং বডি প্রেসিডেন্ট অফ হোয়াটএভার, সেটা হলো স্নাতক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের 7 বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাসুদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক SMA ফায়েজ।
এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখ মানুষের ছিল উপচে পড়া ভিড়। সারাদিনে ৪৪টি আন্তনগর ট্রেন সহ এক জোড়া স্পেশাল ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেন কেউ বাড়তি ভাড়া নিচ্ছেন না। এদিকে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের দাবি জানিয়েছেন শ্রমিকরা। মুশফিকুর রহমানের রিপোর্ট। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। আগেভাগে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করছেন ঘরমুখ মানুষ। তো 11:30 বাজে কিন্তু ছাড়ার কথা, কিন্তু গাড়ি আজকে ঢুকছে এখানে দেরিতে। প্রিয়জনের কাছে ফিরছে, এটা খুবই আনন্দের। রোজার শুরু থেকেই এই দিনটার জন্য ওয়েট করি যে মানে কখন শেষের দিকে ঈদ করতে যাব ব্রাহ্মণবাড়িয়া। আমি যাচ্ছি, আমার 2 মেয়ে যাচ্ছে, ভাইয়ের বউ যাচ্ছে। এখনের অবস্থা তো আগের চেয়ে ভালো অবস্থা আছে। বড়দের তুলনায় শিশুদের বাড়ি ফেরার আনন্দ বেশি। দাদু বাড়ি যাই। দাদু বাড়ি কোথায়? ওইখানে দাদু বাড়িতে যাচ্ছি ঈদ করতে, অনেক ভালো লাগছে। এদিকে ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত ট্রেনে কোনো শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো ট্রেন চলাচল করছে। আমরা আশা করছি ঈদযাত্রার শেষ দিন পর্যন্তও আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমি আশা করি যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। এদিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় অনেকে যাত্রী পরিবহন করছে, তবে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীদের ওই বাড়তি যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে। এদিকে পরিবহন মন্ত্রীর বাস টার্মিনাল পরিদর্শন শেষে ব্রিফিং এর সময় জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানান পরিবহন শ্রমিকরা। আসলে ভাড়া তো বাড়াই না আমরা, ঠিক আছে, আমরা তেল পাই না বিধায় এই অবস্থা আমগর। তেলের জন্য গাড়ি চালাতে পারতেছি না, 10 ঘন্টা 12 ঘন্টা পয়সা তেল নেওয়া লাগে আমগর। এ সময় তেলের দাবি জানালে পরিবহন নেতাদের তোপের মুখে পড়েন শ্রমিকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাবতলীতে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, বাস টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন, এবং সেই সাথে আমাদের জানাবেন যে বাসের টিকিটের ভাড়া এবং বাস ছাড়ার সময় নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা, এই সংক্রান্ত সবকিছু নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। ভিড় অনেক, কারণ আপনি জানেন যে আজকে শেষ কর্মদিবস ছিল। কর্মদিবস শেষ করে অনেকেই বাড়ির পথে পরিবার পরিজন নিয়ে রওনা দিয়েছেন। এই মুহূর্তে যারা দূরপাল্লায় বাসে গাবতলী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, বিশেষ করে এটি উত্তরবঙ্গের প্রবেশমুখ বলা হয় গাবতলীকে, সেখানে যারা আগে থেকে টিকিট কিনে রেখেছিলেন মূলত তারাই এখান দিয়ে যাতায়াত করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি গাবতলী, তার ঠিক পেছন থেকে একেবারে শ্যামলী পর্যন্ত তীব্র যানজট লেগে আছে এবং হালকা হালকা ধীরে ধীরে এখানে গাড়ি চলাচল করছে। আমাদেরকে এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকে এখানে এসে তারা কেউই কাউন্টারে টিকিট পাচ্ছেন না। তবে যারা কাছাকাছি গন্তব্যে যাচ্ছেন, অর্থাৎ মানিকগঞ্জ অথবা সিরাজগঞ্জ, তারা হয়তো টিকিট পাচ্ছেন, কিন্তু যারা ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, রাজশাহী এসব অঞ্চলে যারা যাচ্ছেন তারা এখান থেকে টিকিট পাচ্ছেন না। অর্থাৎ এই সমস্ত টিকিটগুলো যারা এক সপ্তাহ আগেই কেটে রেখেছিলেন তারাই যাচ্ছেন। আর অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, সেটি আগে থেকেই অনেকে অভিযোগ করেছেন যে 1200 টাকার ভাড়া, কোনো কোনো ক্ষেত্রে 2200 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এই ক্ষেত্রে এখানে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দাবি করেছেন যে যেহেতু ফিরতি যাত্রায় বাসগুলোকে খালি ঢাকা ফিরতে হবে, এজন্য জ্বালানি তেলের অতিরিক্ত খরচের ভার বহন করতে গিয়ে তাদেরকে খানিকটা ভাড়া বেশি নিতে হচ্ছে। এটিকে তারা স্বাভাবিক নিয়ম হিসাবে বলছেন। আর এখানে অন্য কোনো ভোগান্তি নেই। তবে নাজিয়াত, আমি খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে এই শ্যামলী থেকে শুরু করে গাবতলী হয়ে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে ঘরমুখ মানুষকে। এইখানে যদিও যাত্রীরা অভিযোগ করেছেন যে প্রতিবারই যখন ঈদযাত্রা হয় তখনই এই সমস্যাটি থাকে। এটির একটি স্থায়ী সমাধান কিভাবে বের করা যায় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ঘরমুখ মানুষ। নাজিয়াত, এই মুহূর্তে গাবতলী থেকে আমার কাছে এই হচ্ছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। নাজিয়াত।
মিজান, আপনাকে ধন্যবাদ। গাবতলী মহাখালী বাস টার্মিনাল থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে অনেকটা ঢিলেঢালা ভাবে ছিল সরকারি অফিসগুলোতে। এবার এক সপ্তাহ ছুটি পেয়ে খুশি সবাই, তবে পে স্কেল না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। ঈদের পরে এটার বাস্তবায়ন না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সরকারি চাকরিজীবীরা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহায়ক রুহুল আমিন স্ত্রী স্বজন নিয়ে থাকেন ঢাকায়। ঈদের ছুটিতে যাবেন যশোরে। অফিসের শেষ কর্মদিবসটা তার কাছে অন্যরকম আনন্দের। তবে বাড়িতে যাওয়ার মজাই আলাদা, আত্মীয় পরিবার সবার সাথে আনন্দ, এটা সত্যি খুব আনন্দের বিষয়। মঙ্গলবার শবে কদরের ছুটি, বুধবার নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে ঈদের বন্ধ 7 দিন। 24 ও 25 মার্চের পর আবারও 3 দিন ছুটি। এতে বাড়ি যাওয়া আসার ভোগান্তি অনেকটা কমবে বলে মনে করছেন সরকারি চাকরিজীবীরা। যেহেতু লম্বা ছুটি, রাস্তাঘাটে অনেক যানজট হবে। সরকারি দপ্তরের লোকজন আজ এবং কাল রওনা করবে, আর গার্মেন্টস সেক্টরের লোকজন 18 তারিখের পর থেকে। এবারের ছুটিটা ধাপে ধাপে হওয়ার কারণে আমরা অনেক খুশি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটাতে আমরা আরও উদ্বুদ্ধ হচ্ছি, আমরা কাজে আমরা নিজেরা উৎসাহ বোধ করতেছি আমরা যথাসময়ে কাজে আসার জন্য। এটা তো আমাদের চাকরি বিধিমালার জন্য এটা আমাদের অপরিহার্য একটা নিয়ম। আমাদের ঈদের লম্বা ছুটিতে খুশি হলেও সরকারি চাকরিজীবীদের ক্ষোভ আছে পে স্কেল বাস্তবায়ন না হয়। অন্তর্বর্তী সরকার বেতন বাড়ানোর যে সুপারিশ করেছিল, নতুন সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশ তারা। সব থেকে বড় আশা করছিলাম যে অ্যাটলিস্ট পে স্কেলটা পাবো, কিন্তু এখন আমরা পুরা হতাশ। এবং আমরা আশাবাদী ছিলাম যে ঈদুল ফিতরের আগেই যেন পে স্কেলটি হয়, কিন্তু এখন আমরা নিরাশার আশায় ভুগতেছি। আমরা আশা করি যে আগামী অর্থ বছরে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য কিছু একটা হলেও সে করবে। ঈদের পরে যদি আমাদেরকে পে স্কেল না দেয়, সমস্ত কর্মচারীদেরকে নিয়ে আমরা আমাদের প্রাণের দাবির জন্য আমরা পুনরায় আবার আন্দোলন সংগ্রামে যেতে চাই। 2024 সালের ডিসেম্বরে সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ের এই 7 নম্বর ভবনেই ভয়াবহ আগুন লাগে। এতে একজন ফায়ার ফাইটার নিহত হন, ক্ষতি হয় ব্যাপক। এবার ঈদের ছুটি 7 দিন, তাই বাড়তি সতর্কতা অফিসগুলোতে প্রস্তুত রাখা হচ্ছে ফায়ারের কর্মীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। ঈদকে সামনে রেখে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে দেওয়া হলেও ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভোগান্তি কমেনি। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ দেখা গেছে। যেসব পাম্প খোলা সেখানে আজও গাড়ির দীর্ঘ লাইন। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। ঈদকে সামনে রেখে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সোমবার সকাল থেকে পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 8টায় দাঁড়াইছি, এখনো কটা বাজে? 10:30 বাজে। সবাই এই যে লম্বা সিরিয়াল, সকাল থেকে দেখছি সবাই লম্বা সিরিয়াল। কোনো উপকারই হলো না, আরো তো একই ভোগান্তি আগের মতোই আছে। মানুষ তেল পাচ্ছে না, অনেক জায়গায় ঘুরে আবার সিরিয়ালে দাঁড়াচ্ছে, এইভাবেই চলতেছে। সরকার একটা প্রজ্ঞাপন দেখলাম দিচ্ছে, বলছে যে সব পাম্পে তেল পাওয়া যাবে এবং আগের নিয়মগুলো সব শিথিল করা হয়েছে, কিন্তু কোথাও ওরকম কিছু দেখছি না। পাম্প কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ করছে তারা। যার যেরকম চাহিদা সেভাবেই দিচ্ছে, তবে সবাইকে একটু সচেতন করতেছি যে যার যতটুক লাগে ততটুকু নেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে। তারপরও বেশ কিছু পাম্প বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে গ্রাহকেরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। জাতীয় ঈদগাহে নামাজে অংশ নিতে পারবেন 3,500 নারী সহ 35,000 মুসল্লি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকায় ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত প্রায় 3.5 লাখ বর্গফুটের জাতীয় ঈদগাহ ময়দান। এবার ঈদগাহের ভেতরে নারী পুরুষ সহ 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। দক্ষিণ সিটির প্রশাসক ঈদগাহ পরিদর্শন করে জানান, মুসল্লিদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা রেখেছেন তারা। 35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। প্রায় 3500 জন মহিলাও
এখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। টাইম থাকবে আমাদের 8:30। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য চেষ্টা করব। অজুখানার ব্যবস্থা থাকবে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রশাসক। যদি বৃষ্টি হয় পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। যদি এটা একেবারে নাই করা যায় তাহলে বাইতুল মোকাররমে আপাতত ঠিক করা আছে 9টায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি, উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ পড়বেন। তিনি আরও জানান, ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য জাতীয় ঈদগাহে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঈদ মানেই আনন্দ, সম্প্রীতি এবং প্রার্থনার এক পবিত্র মিলন মেলা। এই মিলন মেলার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসাথে হাজারো মানুষের সিজদায় নুয়ে পড়া শুধু নামাজেরই অংশ নয়, বরং এটি ভ্রাতৃত্ব এবং ঐক্যের এক অপূর্ব প্রতিচ্ছবি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। দেশের জন্য প্রয়োজনে এনসিপি আবারও রাজপথে নামবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জনগণকে ন্যায়ের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন নাহিদ ইসলাম। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এ সময় আবু সাইদ হত্যাকারীদের এখনো বিচার করতে না পারায় সরকারের সমালোচনা করেন তারা। সংসদ এবং সংসদের বাইরে আমরা দেখছি যারা সরকার গঠন করেছে তারা সম্পূর্ণভাবে সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং বাংলাদেশকে তারা পরিবর্তন হতে দিবে না বলেই তারা কমিটমেন্ট করেছে। আমাদেরকে নতুন দিগন্ত উন্মোচন করতে হবে এবং সেই দিগন্ত উন্মোচন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের যারা রয়েছেন আপনারাই। আপনারা যারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন আগে মসজিদগুলোর সামনে যাবেন, যে গরিব মানুষগুলো বসে থাকে তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে? আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে মানুষের হলো কার্ড 500-600 টাকা করে দুর্নীতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। আজ পবিত্র লাইলাতুল কদর। এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজোড় রাত লাইলাতুল কদর হতে পারে, তবে অনেক আলেমের মতে 26 রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় একটি রাত। পবিত্র কোরআন রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। রাব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করেছেন। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত 17 দিনে গড়িয়েছে। নতুন করে ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েল। থেমে নেই ইরানও। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরানে। এদিকে হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরানের তেহরান, সিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব অঞ্চলে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে শিল্প কারখানাই হামলার প্রধান লক্ষ্য। এদিকে চলমান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসোনিক সেজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। নৃত্যরত ক্ষেপণাস্ত্র নামে পরিচিতি পাওয়া সেজিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। স্থানীয় সময় রোববার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশকে
ওই অঞ্চলে জাহাজ পাঠানোর আহ্বান জানালেও এখন পর্যন্ত সাড়া দেয়নি কোনো দেশ। বরং চীন, জাপান আর যুক্তরাজ্য সরাসরি ট্রাম্পের এই আহ্বানকে নাকচ করে দিয়েছে। তবে হরমুজ প্রণালী সচল করতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন। এই প্রণালীর সুবিধাভোগী যেসব দেশ তাদেরই নিশ্চিত করতে হবে সেখানে কোনো সমস্যা না হয়। যদি কোনো সাড়া না পাওয়া যায় বা জবাব নেতিবাচক হয় তাহলে আমি মনে করি ন্যাটোর ভবিষ্যতের জন্য তা খুবই খারাপ হবে। ট্রাম্পের এই হুমকিতে ভয় পেয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তায় যদি কোনো মিত্র দেশগুলো অংশ নেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জাতির প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে বর্তমান কমিশন সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, ভোটে কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি ইসি। ভোটের সময় নারী কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তাদের পুরস্কৃত করার কথা জানান তিনি। এর আগে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নারী কোটায় 33% আসনের প্রস্তাব বাস্তবায়নে ইসির একার পক্ষে সম্ভব নয়। তার আরেক কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, এবারে নির্বাচনে নারী ভোটার জয় পরাজয়ের অন্যতম নিয়ামক ছিল। এ সময় সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ইউএনডিপির পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানানো হয়। আমাদের কতজন প্রিসাইডিং পুলিং অফিসার লেডিস ফিমেল ছিলেন এই সবটা বোধ আমাদের করার দরকার আছে। কারণ যে কয়েকটা প্রিসাইডিং অফিসার সম্পর্কে আমাকে পোস্ট ইলেকশন কমপ্লেন করেছে, আমার কাছে এসে অবজেকশন দিয়েছে যে বলুন নাম যেগুলো দেখেছে সবগুলো পুরুষের নাম, কোনো মহিলার নাম কিন্তু আমি পাইনি এখনো। যে যে পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন করেছে এমন কোনো আমি এখনো পাই নাই আর কি। এবার অর্থ সংবাদ। সঠিক পরিকল্পনা ও নীতি গ্রহণ করলে জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হতে পারে। সেই লক্ষ্যে দেশের শিল্প বাণিজ্য কাঠামোকে আরও বাস্তবসম্মত করা তাগিদ বিশেষজ্ঞদের। সকালে রাজধানীর বারিধারায় জাপান দূতাবাসের সঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগে সেমিনারে একথা তুলে ধরেন বক্তারা। Maintains very strict quality and safe standards, which requires improvements in Bangladesh's regulatory and inspection system. Finally, tariff reduction under the EPA could result in short-term revenue losses for the government. আন্তর্জাতিক সংবাদ। বিনোদন দুনিয়ায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের এবারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে 98তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে তাদের নাম ঘোষণা করা হয়। অস্কারের জন্য এবার সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান ও সেরা অভিনেত্রী জেসি বাকলি। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার লাভ করেছে সেন্টিমেন্টাল ভ্যালু। খেলার খবর।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাধারণ সম্পাদক দাতো উইন্ডসন জন জানিয়েছেন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে। আজ সোমবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দাতো জন বলেন, যতদূর জানি ইরান বিশ্বকাপ খেলছে, সে দেশে ফেডারেশনের পক্ষ থেকে অন্য কিছু শুনিনি। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যে ইরান যদি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে লস অ্যাঞ্জেলেসে এবং সিয়াটেলে যায় তবে জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আমি দলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কোচদের সঙ্গে কথা বলেছি। তারা বিশ্বকাপ খেলার ব্যাপারে মোটেই নিরুৎসাহিত নয়। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করেছি, তাদেরকে ভীত মনে হয়নি। তারা ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। জাতীয় প্রেস ক্লাবের ক্রীড়া উপকমিটির একটি প্রতিনিধি দল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সকালে ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান শাহনাজ পলির নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়ামন্ত্রীর অফিসে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। দেশের খেলাধুলার উন্নয়নে সরকার ও ক্রীড়ামন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে এই ধারাকে অব্যাহত রাখার প্রত্যাশা করে প্রতিনিধি দল। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের খেলাধুলার সহায়ক সকল কাজে সম্পৃক্ত থাকারও আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কৃষক ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী। দেশের ৫৪ জেলায় একযোগে শুরু হলো কার্যক্রম। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারি পদ্ধতি বাতিল, আগামীতে পরীক্ষার মাধ্যমে ভর্তির ঘোষণা শিক্ষামন্ত্রী। ঢাকা শহর ৯ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ। কাল থেকে ৭ দিনের ছুটিতে দেশ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। স্বস্তি দাওকে ঈদ যাত্রার প্রত্যাশা সড়কমন্ত্রী। শেষ কর্মদিবসে সচিবালয়ে ছুটির আমেজ। ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসাথে নামাজ আদায় করতে পারবেন ৩৫,০০০ মুসল্লি। অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পবিত্র লাইলাতুল কদর। ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন মুসল্লিরা। প্রধানমন্ত্রীর বাণী। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ট্রাম্পের আহ্বানে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে সাড়া দেয়নি কোনো দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।